Start. Chapter 6, Concept of mole and chemical calculation. Concept of mole and chemical calculation. So concept of mole and chemical calculation is today is the last class. And the topic today, percent composition. Percent composition, right? Percent composition. So we are going to discuss percent composition. Percent composition key. Percent composition key. We are trying to understand the percent composition key. Suppose in water, hydrogen is equal to 11.11%. Oxygen is equal to 88.89%. In water, there is 11.11% hydrogen and 88.89% হচ্ছে অক্সিজেন। তাহলে এটা হচ্ছে ওয়াটারের পার্সেন্ট কম্পোজিশন। তার মানে পার্সেন্ট কম্পোজিশন কি, যে একটা কম্পাউন্ডে তার এলিমেন্টের যে পার্সেন্টেজ রেশিও, একটা কম্পাউন্ডে তার এলিমেন্টের যে পার্সেন্টেজ কন্ট্রিবিউশন উইথ পার্সেন্টেজ, এটাই হচ্ছে গিয়ে পার্সেন্ট কম্পোজিশন। এখন কথা হচ্ছে যে এটা হাউ, কিভাবে, যেখানে দুইটা হাইড্রোজেন অথচ বলা হচ্ছে কন্ট্রিবিউশন 11.11% আর ওয়ান অক্সিজেন অথচ কন্ট্রিবিউশন 88.89%। দিস ইজ হাউ, কিভাবে? তো দেখি তো আসলে কিভাবে। ওয়াটারে হাইড্রোজেনের হচ্ছে যাইয়া 2 গ্রাম, হাইড্রোজেন আছে কত গ্রাম? 2 গ্রাম। আর অক্সিজেন আছে হলো গিয়া 16 গ্রাম। তাহলে ওয়াটারে হাইড্রোজেন আছে কত গ্রাম? 2 গ্রাম, কারণ H2 মানে কত? 2 প্লাস অক্সিজেন কত? 16, টোটাল কত? 18। ওয়াটারে মলিকুলার ওয়েট কত? 18, যেখানে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত? 2, অক্সিজেনের কন্ট্রিবিউশন কত? 16। তাহলে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কত এলিমেন্ট হিসেবে? 2, অক্সিজেনের কন্ট্রিবিউশন কত? 16। তাহলে এটা বলা যায় না যে 18 গ্রামের মধ্যে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন 2, তাহলে 100 গ্রামে হাইড্রোজেনের কন্ট্রিবিউশন 11.11। 18 গ্রামে অক্সিজেনের কন্ট্রিবিউশন 16, তাহলে 100 গ্রামে অক্সিজেনের কন্ট্রিবিউশন 88.89। Could you understand? কোথা থেকে আসলো? রিপ্লাই। Yes, sir. তাহলে পার্সেন্ট কম্পোজিশন মানে কি? একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের পার্সেন্টেজ কত। মনে করো H2SO4, কি এটা? সালফিউরিক অ্যাসিড। কোশ্চেন হচ্ছে হাইড্রোজেনের পার্সেন্ট কত। কোশ্চেন হচ্ছে সালফারের পার্সেন্ট কত, কোশ্চেন হচ্ছে অক্সিজেনের পার্সেন্ট কত। তুমি যদি এটা ডিটারমিন করো, এখানে মেনশন করো, তাহলে সেটা হবে কি? সালফিউরিক অ্যাসিডের পার্সেন্ট কম্পোজিশন। ওটা হবে সালফিউরিক অ্যাসিডের পার্সেন্ট কম্পোজিশন। তাহলে পার্সেন্ট কম্পোজিশন মানে হচ্ছে একটা কম্পাউন্ডে যে এলিমেন্ট আছে সেই এলিমেন্টের পার্সেন্ট রেশিও, সেই এলিমেন্টের পার্সেন্ট কম্পোজিশন।
কিন্তু এই পার্সেন্ট কম্পোজিশন ডিটারমিন করবা কিভাবে? হাউ? এই পার্সেন্ট যে 11.11%, এটা 11.11% কিসের বেসিসে? কিসের বেসিসে? এটা হচ্ছে তাদের কন্ট্রিবিউশন অফ মাস, contribution of their mass. Could you understand? Yes, sir. এবার এই পার্সেন্ট কম্পোজিশন আমরা ডিটারমিন করব উইথ অ্যান এক্সাম্পল। ওকে, তোমাকে বলবো যে ডিটারমিন the percent composition of blue vitriol. Determine the percent composition of blue vitriol. Determine the percent composition of blue vitriol. তো এখানে তোমাদের জানা দরকার যে ব্লু ভিট্রিয়ল এর ফর্মুলা কি। ব্লু ভিট্রিয়লের ফর্মুলাটা কি? প্লিজ রিমেম্বার, ব্লু ভিট্রিয়লের ফর্মুলা হচ্ছে দিস ইজ দ্য ফর্মুলা অফ ব্লু ভিট্রিয়ল। নেভার ফরগেট, ডোন্ট ফরগেট। ব্লু ভিট্রিয়লের ফর্মুলা হচ্ছে এটা। ব্লু ভিট্রিয়ল যদি বলে তাহলে দিস ইজ দ্য ফর্মুলা অফ ব্লু ভিট্রিয়ল। হোয়ার copper sulfate dot 5 molecule water, copper sulfate dot 5 molecule water. This is means blue vitriol. এটা হচ্ছে blue vitriol। and তোমাকে বলছে determine the percent composition of blue vitriol, অর্থাৎ blue vitriol এর percent composition ডিটারমিন করো। and এটা প্র্যাকটিস করে তোমাদেরকে I let you try to understand যে you can understand that what is the process of determining the percent composition, অর্থাৎ percent composition কিভাবে ডিটারমিন করতে হয় তোমরা এটা জানবা। and এটা আমি ব্লু ভিট্রিয়লের ওভার ইউজ করছি, তোমরা এটা এনি আদার ওভার দ্য এনি মলিকিউল, ওভার দ্য এনি কম্পাউন্ড ইউজ করতে পারতে হবে, বিকজ ইউ নো দ্য সিস্টেম। তো এই ডিটারমিনেশন কিভাবে করতে হয়? ফার্স্ট কাজ হচ্ছে মলিকুলার mass of copper sulfate dot 5 mole water কত সেটা ফিক্স করা। মলিকুলার মাস অফ কপার সালফেট 5 মোল ওয়াটার, মলিকুলার মাস অফ কপার সালফেট 5 মোল ওয়াটার, এটা কত? ওকে, তো এইটা একবার হচ্ছে যে আসলো কপি তাই না? ঠিক আছে, ওকে। আচ্ছা, রিমেম্বার copper 63.5. What is the atomic mass of copper? 63.5. What is the atomic mass of copper? 63.5. 63.5. Remember this. It is very important element. Copper is very important element. So that remember the atomic mass of copper. Okay? Plus sulfur. Sulfur is 32. Sulfur 32. Plus এখানে কয়টা অক্সিজেন? there are 4 অক্সিজেন, তাই না? there are 4 অক্সিজেন। তাহলে 4 অক্সিজেন মানে কত? 16 into 4, understood? 16 into 4 প্লাস এখানে কত? 5 into ওয়াটার কে না তোমরা একসাথে করে ফেলতে পারো, কোনো সমস্যা নাই। ওয়াটার কত? 18 করে।
ওয়াটার কত 5 মোল ওয়াটার, তাহলে 5 ইন্টু 18, রাইট না? অ্যাজ এ রেজাল্ট পাবো 249.5। অ্যাজ এ রেজাল্ট পাবো কত 249.5। তাহলে হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ ব্লু vitriol 249.5। হোয়াট ইজ দ্য মলিকুলার মাস অফ ব্লু vitriol 249.5। আচ্ছা, তাই যদি হয় এখন আমি বের করব পার্সেন্ট কম্পোজিশন ডিটারমিন করতে গেলে পার্সেন্ট অফ কপার দিয়ে স্টার্ট করব, রাইট না? পার্সেন্ট অফ কপার কত, এই যে পার্সেন্ট অফ কপার, এইভাবে ব্যাপারটা ফলো করি। পার্সেন্ট অফ কপার মানে হচ্ছে কপারের অ্যাটমিক মাস কত 63.5, কত 63.5, ঠিক আছে? আচ্ছা, এখন এটা না ইনটু 1 মানে দিতে হয়, না দিলেও চলে। ইনটু 1 মানে কি জানো, মানে কয়টা অ্যাটম আছে, বুঝুন এই কথাটা? এখন 1 হইলে আমরা দিব না, কিন্তু নিয়মটা বললাম, রুলস বললাম, ঠিক না? রুল কি? রুল হলো যে অ্যাটম তার অ্যাটমিক মাস ইনটু হবে কি তার নাম্বার অফ অ্যাটম, ইনটু কি হবে নাম্বার অফ অ্যাটম, যেটা 1 থাকলে হয়তো না দিয়ে পারবা, ঠিক না? আচ্ছা, বাই 249.5 ইনটু 100 কত হয়? 63.5 into 100 by 249.5, 24.45, 24 point, yes, into 100 by হলো 249.5, কত দেখলাম 25.45 হলো, 25.45 পার্সেন্ট কপার হয়ে গেল, ডান। এরপরে এলিমেন্ট কে সালফার, তাহলে পার্সেন্ট অফ সালফার ইজ ইকুয়াল টু সালফার কত 32, টোটাল কত 249.5 ইনটু কত 100, তাই না? সালফার তো একটাই অ্যাটম, 3200 ডিভাইড 249.5 ইকুয়াল কত 12.82, 12.82 এটা হলো কি কার সালফারের। এরপরে কি আছে সালফারের পরে কি সালফার, দেন অক্সিজেন। অক্সিজেন ইজ ইকুয়াল টু, এদিকে একটু ফলো করো, অক্সিজেন কত 16, অক্সিজেন কত 16, কিন্তু টোটাল অক্সিজেন কয়টা আছে? খুব সাবধান, এদিকে 4টা কিন্তু এদিকে তো 5টা আছে, এদিকে 4, ওদিকে তো টোটাল 5। আমি কি দেখবো এন্টায়ার কম্পাউন্ডে, তাইলে টোটাল কত হলো 4 আর 5 এ 9, দ্যাট ইজ 9 বাই 249.5 ইনটু 100, তাহলে 16 ইনটু বলো স্যার আপনি পার্সেন্টেজ অফ অক্সিজেনের ওখানে 245.9 দিয়েছেন, 249.5 ডিনোমিনেটরে। ও সরি মানে 249.5, 16 into 9 into 100 by হলো 7.71 is equal to 57.71, 57.71। আচ্ছা, the last one কে আছে, আর কেউ আছে? হাইড্রোজেন আছে। পার্সেন্ট অফ হাইড্রোজেন is equal to, হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন তো 1, কয়টা হাইড্রোজেন আছে? 5 to the 10 by 249.5 into 100, তাহলে 1000 বাই অত আছে 4.00, 4.00, তাহলে রেজাল্ট কি হইলো? কপার কত 25.45%, সালফার কত 12.82%, অক্সিজেন কত 57.71%,
আর লাস্ট অফ অল হাইড্রোজেন কত 4.00%। তোমার কাছে এটা চাইছি কিনা বলো তো? এটাই তো চাইছি, ঠিক কিনা বলো তো? এটা চাইছি না? Yes, sir. সো দ্যাট এটাই হচ্ছে পার্সেন্ট কম্পোজিশন। আর এই সবগুলো টোটাল করলে কত আসবে বলো তো? 249.5. মানে মোট কথায় অ্যাপ্রক্স 100, মানে 100-এ আসার কথা, কিন্তু আমরা যেহেতু কিছু কিছু ডিজিট নেগলেক্ট করে আসছি, ইগনোর করে আসছি, তাই হয়তো 100 দিবে না, কিন্তু অ্যাপ্রক্স হবে, ঠিক না? অ্যাপ্রক্স হবে 100-এ, তাই না? অর্থাৎ এইটা টোটাল করলে কত হবে 100 হবে। তো দেখ এগুলোই তো পার্সেন্ট কম্পোজিশন। তাহলে পারবা না তোমরা ডিটারমিন করতে পার্সেন্ট কম্পোজিশন অফ এনি আদার মলিকিউল? সাদিয়া, Yes, sir. রুতবা, মারিয়া, লাতিফা, আরিশা, নেহা, সবাই পারবা না? বুঝতে পারছো তো ব্যাপারটা? Yes, sir. ওকে, Yes, খুব সিম্পল sir. একটা ব্যাপার, সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট, সিম্পল বাট ভেরি ইম্পর্টেন্ট। তো এটা হচ্ছে যে ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ ব্লু ভিট্রিয়ল বললাম, এন্ড সেটা করেও দেখালাম, এন্ড এটা তোমরা চাইলে মানে এইরকম করেই সবগুলো করবা। আচ্ছা, বাট একটা কোশ্চেন এমসিকিউতে দিবে, এমসিকিউটা দিবে এরকম যে হোয়াট ইজ দা পার্সেন্ট কম্পোজিশন বা হোয়াট ইজ দা পার্সেন্ট কম্পোজিশন, তখন বলবে না, বলবে যে হোয়াট ইজ দা পার্সেন্ট অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল। এটা খুব খুব কমন একটা এমসিকিউ, খুবই কমন একটা এমসিকিউ, যে হোয়াট ইজ দা পার্সেন্ট অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, হোয়াট ইজ দা পার্সেন্ট অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল। এর মানে কি মিন করতে যাচ্ছে তারা? এটা মিন করতে যাচ্ছে ল্যাটিস ওয়াটার কোনটা জানো? এই যে এটা হচ্ছে ল্যাটিস ওয়াটার, এটাকে বলা হয় ল্যাটিস ওয়াটার। আরেকটা ওয়ার্ডও আছে, ক্রিস্টাল ওয়াটার, ল্যাটিস ওয়াটার অর ক্রিস্টাল ওয়াটার, ল্যাটিস ওয়াটার অর ক্রিস্টাল ওয়াটার। তোমরা না এই টাইপের আরো কিছু ফর্মুলা অবজার্ভ করবা, এই টাইপের আরো কিছু ফর্মুলা অবজার্ভ করবা। ফর এক্সাম্পল, ফেরাস সালফেট 7 মোল ওয়াটার, ফেরাস সালফেটের সাথে 7 মোল ওয়াটার অবজার্ভ করবা। এটা ক্যালসিয়াম সালফেট 2 মোল ওয়াটার অবজার্ভ করতে পারো। হ্যাঁ, তো এই টাইপের ফর্মুলা যখন অবজার্ভ করবা, তখন এই যে 7 মোল বা 2 মোল আর এই যে 5 মোল, এইটাকে আমরা বলবো হলো ক্রিস্টাল ওয়াটার, আর এইটাকেই বলি ল্যাটিস ওয়াটার। আন্ডারস্টুড? যে কোনটা মিন করবে যখন বলবে ল্যাটিস ওয়াটার, ল্যাটিস ওয়াটার কোনটা মিন করে? আন্ডারস্টুড? Yes, sir. তো এখন কোশ্চেনটা হচ্ছে যে হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, অর্থাৎ ল্যাটিস ওয়াটারের পার্সেন্ট কত, ল্যাটিস ওয়াটারের পার্সেন্ট কত। তাহলে পরে ব্লু ভিট্রিয়লটা কি কপার সালফেট এন্ড 5 মোল ওয়াটার, যার মলিকুলার মাস আমরা কত ক্যালকুলেট করলাম 249.5। অর্থাৎ তোমার কাছে এখন জানতে চাইছে যে পার্সেন্টেজ অফ ওয়াটার কত রে বাপ, এখানে পার্সেন্টেজ অফ ওয়াটার কত ওভার হিয়ার। তাহলে তুমি কি বলবা? ওয়াটারের 1 মলিকুল ওয়াটার, 1 মোল অফ ওয়াটার কত? 18 গ্রাম। আছে কত মোল? 5 মোল। তাহলে এই টোটালটাই তো ওয়াটারের কন্ট্রিবিউশন। আর নিচে কত? 249.5 আর ইনটু কত? 100। এতে আনসার কত আছে? 9000 বাই হলো 36.07। কি বলো? বুঝতে পারছো? Yes, sir. তারপরে যদি এমসিকিউ আসে যে হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ ল্যাটিস ওয়াটার ইন ব্লু ভিট্রিয়ল, তার অপশনের কারেক্ট অপশন কি হবে? 36.07। 36.07। আমি বুঝতে পারলা কিভাবে চাইতে পারি আরো? তার মানে আমি ভ্যারিয়েশনটাও দেখাই দিলাম। আইডিয়া এটাই
বাট ডিফারেন্ট টাইপ অফ কোশ্চেন। তো পার্সেন্ট কম্পোজিশন নিয়ে কোনো কমপ্লেইন আছে বলো? নাবিলা, সাবিলা, সাদিয়া, কি বলো? ক্লিয়ার তো? আরিশা, মারিশা, সব ক্লিয়ার? Yes, sir. একটা বলে ডাকলেই হয়, বুঝছো? কারণ এখন সব রকম নাম আছে, জানো? মারিশাও নাম আছে। আমার এক স্টুডেন্ট ছিল 2014 মারিশা, আরিশা, মারিশা সব নাম আছে। আচ্ছা, দেখো, তো পার্সেন্ট কম্পোজিশন আমরা ক্লিয়ার হলাম না? আচ্ছা, তো এবার আমরা শেয়ার করবো যেটা, সেটা হলো গিয়ে ইম্পিরিক্যাল ফর্মুলা and molecular formula. Empirical formula and molecular formula. তো নাও আমরা আমাদের একটা আইডিয়া শেয়ার করব, তা হচ্ছে empirical formula and হচ্ছে molecular formula. Empirical formula and molecular formula, রাইট না? তো আসো যে empirical formula আর molecular formula এর আইডিয়াটা শেয়ার করার আগে আমরা জানি, দেখো তো এইটা কি H2O, এটা H2O, তার মানে হচ্ছে এটা ওয়াটার মলিকিউল। এটা কোন মলিকিউল? ওয়াটার মলিকিউল, তাই না? CO2, এটা কি? কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড, তাই না? তাহলে H2O এটা হচ্ছে ওয়াটার মলিকিউল, কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওকে ফাইন, এই ফর্মুলাগুলোকে বাই দিস টাইম আমাদের নলেজে আছে, এগুলো হলো মলিকুলার ফর্মুলা, রাইট? তাহলে এটা কি মলিকুলার ফর্মুলা? এটা মলিকুলার ফর্মুলা অফ ওয়াটার, এটা মলিকুলার ফর্মুলা অফ কার্বন ডাই অক্সাইড, রাইট না? আচ্ছা, তো মলিকুলার ফর্মুলা কি? যে এমন একটা ফর্মুলা যেটা একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করে, রাইট না? মলিকুলার ফর্মুলা কি? যে ফর্মুলা একটা মলিকিউলকে রিকগনাইজ করে, একটা মলিকিউলকে রিপ্রেজেন্ট করে, সেটাই হচ্ছে মলিকুলার ফর্মুলা। অর্থাৎ এমন একটা ফর্মুলা যেটা দিয়ে তুমি রিকগনাইজ করতে পারো যে এটা এই কম্পাউন্ড। যেমন তোমাকে যদি বলা হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইড, তুমি কিন্তু রিকগনাইজ করবা যে স্যার এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। তোমাকে যদি বলি H2SO4, তুমি বলবা স্যার এটা সালফিউরিক অ্যাসিড। তাহলে এইগুলো কি সব মলিকুলার ফর্মুলা, রাইট না? কি বলো? Yes, sir. Yes, sir. এগুলো হচ্ছে মলিকুলার ফর্মুলা। তাহলে এগুলো হচ্ছে মলিকুলার ফর্মুলা, তো এগুলো হচ্ছে মলিকুলার ফর্মুলা। আচ্ছা, এখন একটা জিনিস ফলো করো তো, যে H2O যে মলিকুলার ফর্মুলা, এটা এখন যে রেশিওতে আছে, এখন এটা যে রেশিওতে আছে, অর্থাৎ রেশিওটা কি বলতে পারো? হাইড্রোজেন আর অক্সিজেনের রেশিও কত আছে? 2:1। কার্বন আর অক্সিজেনের রেশিও কত আছে? 1:2। এমন না ব্যাপারটা? তাহলে এইসব মলিকিউলে এলিমেন্ট গুলো কোন রেশিওতে আছে? সিম্পল রেশিওতে। কোন রেশিওতে আছে? তাদের কি কোন রেশিওতে আছে? সিম্পল রেশিওতে আছে, রাইট না? Yes, তুমি sir. কি ঠিক না? এগুলো কি সিম্পল রেশিওতে আছে না? ওকে, আচ্ছা, দেখো C6H6 এই যে একটা ফর্মুলা, C6H6 ফর্মুলাটা হচ্ছে এই কম্পাউন্ডের নাম হচ্ছে বেনজিন। কি নাম? বেনজিন। C6H6 এটা হচ্ছে বেনজিনের ফর্মুলা, এটা বেনজিনের ফর্মুলা, এটা বেনজিনের ফর্মুলা। C6H12O6 এটা গ্লুকোজের ফর্মুলা, এটা বেনজিনের ফর্মুলা, এটা গ্লুকোজের ফর্মুলা। তাহলে এখানে আছে কোন রেশিওতে? 6:6, কিন্তু সিম্পল রেশিও 1:1, ঠিক না? আছে 6:12:6, কিন্তু সিম্পল রেশিও কি? 1:2:1, ঠিক না? কি বলো সুভাষিনী? Yes, sir. এরকম না? তাহলে এইটা একটা মলিকুলার ফর্মুলা, তুমি কিন্তু C6H6 না বললে
আমি কিন্তু এটাকে রিকগনাইজ করতে পারবো না। তুমি যদি C6H12O6 না বলো, আমি কিন্তু রিকগনাইজ করতে পারবো না যে এটা গ্লুকোজ, এটা বেনজিন। বাট এই মলিকিউলার ফর্মুলাগুলোতে তারা সিম্পল রেশিওতে নাই। তার মানে মলিকুলার ফর্মুলা সিম্পল রেশিওতে থাকতেও পারে, নাও থাকতে পারে। তাহলে একটা কথা এস্টাবলিশ হয় যে মলিকুলার ফর্মুলাতে আমরা যে নাম্বার ইউজ করি এগুলো হলো রিয়েল নাম্বার। এগুলো কি নাম্বার? এগুলো হচ্ছে রিয়েল নাম্বার। এগুলো হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে এই 6 বা 6 এগুলো হচ্ছে রিয়েল নাম্বার, এগুলো হলো রিয়েল নাম্বার। কিন্তু সামটাইম আমরা এগুলোকে কি করতে পারি? সিম্পল রেশিও করতে পারি। যারা সিম্পল রেশিওতে আছে তারা তো আছে, কিন্তু অনেককে আমরা সিম্পল রেশিওতে নিতে পারি না? তাহলে আমরা যখন সিম্পল রেশিওতে নিব তখন একটা ফর্মুলা পাবো। ওই ফর্মুলাটাকে বলা হয় এম্পিরিক্যাল ফর্মুলা। কি ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা। তাহলে ফর্মুলা কয় টাইপের হয়? 2 টাইপের হয়। একটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, একটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে যেটার মধ্যে, যে ফর্মুলার মধ্যে অ্যাটমরা বা এলিমেন্টরা কিভাবে থাকে? সিম্পল রেশিওতে থাকে। আর আরেকটার মধ্যে, মলিকিউলের মধ্যে এলিমেন্টরা তাদের রিয়েল নাম্বার কি করে? শো করে, তাই না? তাহলে এই হচ্ছে, একটা হলো এম্পিরিক্যাল ফর্মুলা, অ্যানাদারটা হচ্ছে মলিকুলার ফর্মুলা। এটা হচ্ছে বেসিকটা। ওকে, যে আসলে আমরা কি নিয়ে কথা বলবো এখন? এম্পিরিক্যাল ফর্মুলা আর হচ্ছে মলিকুলার ফর্মুলা, তাই না? তাহলে তোমাকে যদি বলি যে হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা, হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা, তাহলে তুমি এভাবে বলতে পারো না? দ্য রিপ্রেজেন্টেশন of a compound, the representation of a compound where simple ratio of elements the representation of a compound where simple ratio of elements keyword use করা যায়। ডিসপ্লে ওয়ার্ড একটা নিলেই হয়, যখন আমার মাথায় যা আছে আমি তাই লিখি। বা অবজার্ভ, যেই ওয়ার্ড নিয়ে শেষ করা যায়। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ কম্পাউন্ড। এম্পিরিক্যাল ফর্মুলা হচ্ছে লাইক রিপ্রেজেন্টেশন অফ কম্পাউন্ড, অফ এ কম্পাউন্ড। একটা কম্পাউন্ডকে আমি রিপ্রেজেন্ট করতেছি, কিন্তু কিভাবে করতেছি? হয় সিম্পল রেশিও অফ এলিমেন্ট ডিসপ্লে, যেখানে সিম্পল রেশিও ডিসপ্লে করে। এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এটা হচ্ছে কি এম্পিরিক্যাল ফর্মুলা। অন্যদিকে মলিকুলার ফর্মুলা কি? যে হোয়াট ইজ মলিকুলার ফর্মুলা? হোয়াট ইজ মলিকুলার ফর্মুলা? তাহলে এইটার মতো করেই যদি কপি করি তাহলে কি হবে? দ্য রিপ্রেজেন্টেশন of a compound where real number of elements আর বলতে হইতো নাকি? না না, আর না, একটা তো এটা is displayed। তোমরা ওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবে, কোনো সমস্যা নাই। তাহলে এই হলো গিয়ে তোমার
হোয়াট ইজ এম্পিরিক্যাল ফর্মুলা, হোয়াট ইজ মলিকুলার ফর্মুলা যদি ডিফাইন করতে বলে তাহলে ইউ ক্যান মেনশন দিস, ইউ ক্যান মেনশন দিস যে এম্পিরিক্যাল ফর্মুলা কি এন্ড মলিকুলার ফর্মুলা কি। নাও যেটা আসো তা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা, empirical formula versus molecular formula. Empirical formula versus molecular formula. Number one, এখানে কি বললাম যে সিম্পল রেশিও, শর্ট ফর্মে লিখলাম আমি empirical formula সিম্পল রেশিও, আর molecular formula কি রিয়েল নাম্বার। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাতে রিপ্রেজেন্ট করে কি এলিমেন্টের সিম্পল রেশিও, আর মলিকুলার ফর্মুলাতে রিপ্রেজেন্ট করে হচ্ছে এলিমেন্টের রিয়েল নাম্বার। নাম্বার টু যেটা পয়েন্ট সেটা হচ্ছে এরকম, যেটা এম্পিরিক্যাল ফর্মুলা of different compound can change। যেমন একটা ব্যাপার দেখো, empirical formula of different compounds can change, empirical formula of different compounds can change, কারণ এটা তো অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন না, এটা তো আর রিকগনিশন দিচ্ছে না যে এইটা এই মলিকিউলই হইতে হবে, তাইলে এটা ডিফারেন্ট কম্পাউন্ডের মধ্যেও কি হইতে পারে, সেম হইতে পারে। ফর এক্সাম্পল দেখো C6H6 এটা না একটা মলিকিউল C6H6 যেটাকে আমরা বলি বেনজিন। আচ্ছা, এর এম্পিরিক্যাল ফর্মুলা কি CH না, এর এম্পিরিক্যাল ফর্মুলাটা কি CH। হ্যালো, ওয়ালাইকুম সালাম জি। আমি তো ক্লাস নিতেছি, ক্লাসের পরেও ক্লাস, এখনো ক্লাস নিচ্ছি আমি আর কি। হ্যাঁ জি জি, আমি ক্লাস, হ্যাঁ আমি এখনো ক্লাস নিতেছি, ওদের পরেও আবার ক্লাস চলতেছে আমার। হ্যাঁ ঠিক আছে 12:30টায় শেষ হবে আর কি। হ্যাঁ ওকে, তো C6H6 এটা একটা মলিকিউল কম্পাউন্ড যেটা এম্পিরিক্যাল ফর্মুলা CH। C2H2 এটা একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথাইন। কি নাম? ইথাইন। এর এম্পিরিক্যাল ফর্মুলাও কি CH। দেখো, different compound but same molecule, same empirical formula. Different compound can have same empirical formula, different compound can have same empirical formula. So during differentiation between empirical formula and molecular formula, I discuss this point. I usually discuss this point. আমি অলওয়েজ এটা নিয়ে বলি। আর যদি 2018 এ ঢাকা বোর্ডের একটা কোশ্চেনে আছে যে empirical formula of several compounds can, মানে empirical formula of several compounds can have same empirical, না, several compounds can have same empirical formula, several compounds can have same empirical formula, explain করো। আসছে কত সালে? 2018 এ ঢাকা বোর্ডে। যার সোর্স অফ আনসার কি? This point, right না? So that তোমাদের কাজ হচ্ছে obtain the knowledge, acquire the knowledge, capture the idea.
আইডিয়াগুলা তোমার বান্ডেল হয়ে থাকবে, একটা তোমার কাছে প্রিজার্ভ থাকবে। তোমার যখন দরকার হবে তুমি জানো না, তোমার সেইখান থেকে দেয়া তুমি ঠিকই অ্যাপ্লাই করবা। আমরা কখনো এই পয়েন্ট অফ ভিউ থেকে দেখা আলোচনা করছি, অথচ বোর্ড সেটাকে ফিক্স করছে কিভাবে। এই জন্য আই অলওয়েজ মানে সেইড ইউ যে অ্যাকোয়ার দ্য নলেজ, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রপার আইডিয়া। তাহলে আমরা এস্টাবলিশ করতে পারলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা ডিফারেন্ট কম্পাউন্ডেও কি হইতে পারে, সেম হইতে পারে, কিন্তু কি মলিকুলার ফর্মুলা ইউনিক। মলিকুলার ফর্মুলা কি ইউনিক। দুইটা মলিকুলের কি একই ফর্মুলা হয়? মানে সেপারেট মলিকিউল কিন্তু একই রকম ফর্মুলা, তা কি হয়? হয় না। তো মলিকুলার ফর্মুলাটা ইউনিক। আন্ডারস্টুড? নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। নাম্বার 3 তে আমরা মেনশন করব এরকম, তা হচ্ছে নো নিড টু নো molecular mass when determined। মানে কি বুঝাতে চাচ্ছি আমি, এর এই আন্ডারস্ট্যান্ডিংটা কি? what does it mean? what does it mean? the last one কি বলতেছে দেখো, 3 নম্বরে কি বলতেছে? 3 নাম্বার কি বলে? 3 নাম্বার চাই যে নো নিড টু নো মলিকুলার মাস when determined। মানে আমরা যখন এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করব তখন মলিকুলার মাস জানার দরকার নাই। নো নিড টু নো মলিকুলার মাস, অর্থাৎ মলিকুলার মাস ডিটারমিন মানে এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করতে মলিকুলার মাসের কোনো দরকার নেই। বাট মলিকুলার মাস মাস নিড, কিন্তু ওইদিকে মলিকুলার মাস লাগবেই। তুমি যদি মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে চাও তাহলে তোমাকে মলিকুলার মাস জানতেই হবে, আদারওয়াইজ ডিটারমিন করতেই পারবে না। এই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা ভার্সাস মলিকুলার ফর্মুলা। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। Now, determination of empirical and molecular formula. Determination of empirical and molecular formula. Remember, তোমরা একটা জিনিস বুঝবা, আমরা যদি অনলি মলিকুলার ফর্মুলা চাই তাহলে কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করা হয়ে যায়। মানে এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করেই কিন্তু মলিকুলার ফর্মুলা করতে হয়। আর যদি অনলি এম্পিরিক্যাল চাই তাহলে এম্পিরিক্যাল স্টপ করা যায়। এম্পিরিক্যাল ফর্মুলা চাইলে এম্পিরিক্যাল ফর্মুলাতে স্টপ করা যায়, কিন্তু মলিকুলার ফর্মুলা চাইলে এম্পিরিক্যাল ফর্মুলা করতে হয়, করে তারপরে মলিকুলার ফর্মুলাতে কনভার্ট করতে হয়। আন্ডারস্টুড? কি বোঝাতে যাচ্ছি? তাহলে পরে আমরা এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা কিভাবে ডিটারমিন করে, অ্যাকচুয়ালি মলিকুলার ফর্মুলা কিভাবে ডিটারমিন করে, এটা শিখলেই আমাদের মানে জানা হয়ে যাবে যে এম্পিরিক্যাল ফর্মুলা এর মধ্যেই আছে। ফর এক্সাম্পল হচ্ছে you are supposed to given carbon 40%. Carbon is given 40%, hydrogen is given 6.67%, and oxygen is given 53.33%. Try to understand. Carbon 40%, hydrogen 6.67%, oxygen 53.33%. এটা দেওয়ার পরে বলবে of carbon is eto, hydrogen is eto, oxygen is eto of a molecule X, কথার কথা X, the molecular mass
The molecular mass is 180. Molecular mass কত? 180. That's all. তোমাকে এর আন্ডারে বলবে molecular formula determine করো, and which is vital part of this chapter also. আর তোমরা ফলো করছো এই চ্যাপ্টারের কিন্তু প্রত্যেকটা ক্লাস অন্য অন্য অনেক চ্যাপ্টারের থেকে অনেক বেশি কনস্ট্রাকটিভ হয়েছে, তাই না? আচ্ছা, কার্বনের 40%, হাইড্রোজেনের এত পার্সেন্ট, অক্সিজেনের এত পার্সেন্ট দেওয়া থাকে, তারপরে মলিকুলার মাস ডিটারমিন, মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে হয়। তাহলে কি বুঝলা? তার মানে মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে হলে কিসের দরকার হয়? পার্সেন্ট কম্পোজিশনের, ঠিক না? তার মানে এটা দাঁড়ালো না যে মলিকুলার ফর্মুলা বের করতে হলে পার্সেন্ট কম্পোজিশন জানতে হবে বা দেয়া থাকবে, তাই না? ওকে, তো এটা করতে হলে পরে কিভাবে করবা, এই কাজটা কিভাবে করবা? ওকে, এই কাজটার জন্য কতগুলো স্টেপ আছে। স্টেপ 1, এই কাজটা করার জন্য কতগুলো স্টেপ ফলো করতে হবে। তার মধ্যে স্টেপ 1 কি করবা? ফলো করি। স্টেপ 1 কি করবা? স্টেপ 1 এ কি করবা? এই যে কার্বন ইজ ইকুয়াল টু কার্বনের পার্সেন্ট কত বাবা? 40। কত দিছে? 40। তারে কার্বনের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবা, তাকে কার্বনের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করবা, করলে পরে পাবা 3.33। তারপরে কে আছে? হাইড্রোজেন। হাইড্রোজেন কত? 6.67%। তারে তার মাস দিয়ে ডিভাইড করবা, তাহলে পাবা 6.67ই পাবা। এরপরে অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট? 53.33%। তারে ডিভাইড করবা কত দিয়া? 16, এবং পাবা কত? 3.33। তাহলে এটা হচ্ছে তোমার স্টেপ 1। তার মানে যে পার্সেন্ট দেওয়া থাকবে, যে পার্সেন্ট কম্পোজিশন দেওয়া থাকবে, তোমার ফার্স্টের স্টেপে কি করতে হবে? ওই এলিমেন্ট গুলাকে তাদের অ্যাটমিক মাস দিয়ে ডিভাইড করে একটা ভ্যালু পাবা, ঠিক তো? এবার স্টেপ 2। স্টেপ 2 তে যায় কি করবা? এগেইন কার্বন ইজ ইকুয়াল টু, হাইড্রোজেন ইজ ইকুয়াল টু, অক্সিজেন ইজ ইকুয়াল টু, এগেইন। কিন্তু এই সময় যে কি করবা জানো? কার্বন কত ছিল? 3.33। কার্বন কত ছিল? 3.33। হাইড্রোজেন কত? 6.67। অক্সিজেন কত? তাও 3.33। এই স্টেপে কি করতে হয় জানো? এই তিনটার মধ্যে, এই 3 হোক, 2 হোক, 4 হোক, এখানে যেগুলো আসবে এর মধ্যে যেটা লোয়েস্ট, এইখানকার মধ্যে যেটা লোয়েস্ট সেটা দিয়ে সবাইকে ডিভাইড করতে হয়। যেটা লোয়েস্ট ওইটা দিয়ে কি করতে হয়? সবগুলোকে ডিভাইড করতে হয়। এখানে যে কটা আসবে এই সব কটার আবার ডিভাইড করবা, কিন্তু কোনটা দিয়ে ডিভাইড করবা? এর মধ্যে যেটা লোয়েস্ট। আন্ডারস্টুড? রিপ্লাই আসেন अगेन। Yes, sir. Yes, sir. আচ্ছা, তো ডিভাইড করলে কার্বন আসবে Yes, sir. 1, হাইড্রোজেন আসবে 1, সরি, হাইড্রোজেন আসবে 2, আর অক্সিজেন আসবে 1। বুঝতে পারছি? এখন একটু বলে নেই, এটা কিন্তু 2 আসবে না, 2 পয়েন্ট সামথিং আসবে, খুবই সামথিং, কিন্তু 2 লিখবা। অর্থাৎ 1, 2, 3 যে হোল নাম্বার গুলা, এগুলো যদি দেখো যে মানে পয়েন্ট সামথিং একটু কম বেশি হয়, যেমন 0.99 আসছে কোনোভাবে, কত ধরবা? 1 ধরে ফেলবা। 1.05 আসছে, কত ধরে ফেলবা? 1 ধরে ফেলবা। বুঝলে কথাটা? অর্থাৎ হোল নাম্বার ধরতেই হবে, এখানে হোল নাম্বার কনসিডার করতেই হবে। এটা হলো স্টেপ 2। স্টেপ 1 আর স্টেপ 2 এর পরে তুমি পাওয়া যাবা হলো স্টেপ 3 তে। স্টেপ 3 তে তুমি এম্পিরিক্যাল ফর্মুলা পাওয়া যাবা। স্টেপ 2 তে এইটা করলে এম্পিরিক্যাল ফর্মুলা হয়ে যাবে। কিভাবে? কার্বন কয়টা? 1, তো 1 লিখতে হবে না। হাইড্রোজেন কয়টা? 2, আর অক্সিজেন কয়টা? 1। এই হলো এম্পিরিক্যাল ফর্মুলা। এটাই হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। তার মানে এম্পিরিক্যাল ফর্মুলা বলতেছে যে 1:2:1 রেশিওতে আছে তারা। এই যে 1:2:1 রেশিওতে। বুঝতে পারছো? তার মানে স্টেপ 2 তে তুমি যে কাজটা করছো এটাই হলো সিম্পল রেশিও। স্টেপ 2 তে যেটা করলা ওটাই সিম্পল রেশিও।
আর ওই সিম্পল রেশিওতে যে ফর্মুলা পাবো সেটাই তো এম্পিরিক্যাল ফর্মুলা। হিট, এরপরে স্টেপ 4, এরপরে স্টেপ 4 অর্থাৎ মলিকুলার ফর্মুলা। অর্থাৎ মলিকুলার ফর্মুলা মনে রাখবা, মলিকুলার ফর্মুলা ইজ ইকুয়াল টু, মলিকুলার ফর্মুলা কি ইজ ইকুয়াল টু CH2O, কিসের ফর্মুলা? এম্পিরিক্যাল ফর্মুলা, ইনটু এই যে এই ইনটু না ঠিক এরকম একটা n দিতে হয়, এটা হলো মলিকুলার ফর্মুলা। এটা এম্পিরিক্যাল ফর্মুলা, এটা মলিকুলার ফর্মুলা। এটা এম্পিরিক্যাল ফর্মুলা, এটা মলিকুলার ফর্মুলা। তাহলে এম্পিরিক্যাল ফর্মুলাকে কিভাবে মলিকুলার ফর্মুলাতে নিতে হয়, এম্পিরিক্যাল ফর্মুলাকে কিভাবে মলিকুলার ফর্মুলাতে নিতে হয়, এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা ইনটু n বা n দিবা। এখন n এর ভ্যালু কত, n এর ভ্যালুটা বসালে পরে মলিকুলার ফর্মুলা চলে আসবে। আর n এর ভ্যালু বের করার সিস্টেম কি দেখো, n কত, n কত, n হলো 180। আচ্ছা 180 কই পেলাম, এই যে 180 আসছে কোথা থেকে, দিস ইজ দা 180। তাহলে মনে আছে আমি বলেছিলাম যে এম্পিরিক্যাল ফর্মুলা করতে কিন্তু মলিকুলার মাসের দরকার নাই, বলেছিলাম না? এটা করতে কি আমার মলিকুলার মাসের কোনো হেল্প নেওয়া লাগছে? No, sir. কিন্তু যখনই আমি মলিকুলার ফর্মুলা করতে যাচ্ছি তখনই কিন্তু মলিকুলার মাসের হেল্প নেওয়া লাগতেছে। অর্থাৎ কারণ আমি n এর ভ্যালু বাই করতে হবে আমাকে। আর n এর ভ্যালু কেমনে হয়, 180 মানে মলিকুলার মাস বাই 30। এখন ভাবছি এই 30 কোথা থেকে আসলো, 30 দিয়ে যে ডিভাইড করলাম, এই 30 কোথা থেকে আসলো? এই 30 হইলো এই যে এম্পিরিক্যাল ফর্মুলাটা আছে না, এইটার মাস। CH2O, কার্বনের 12, দুইটা হাইড্রোজেনের 2, অক্সিজেনের 16, টোটাল 30। দেখছো কোথা থেকে আসছে 30? দেখছো কোথা থেকে আসছে 30? তার মানে যে মলিকুলার মাস দেওয়া আছে এই মলিকুলার মাসকে এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে যে মাস পাওয়া যায় সেই মাস দিয়ে ডিভাইড করবা, করলে কত আসবে? 6। কত আসলো? 6 আসলো। কত? 6 আসলো না? আচ্ছা, তো 6 যদি আসে, এর ভ্যালু তাহলে কত পেলা? 6 পেলা না? কি বলো? 6 পেলা। তাহলে এইবার সেই 6টা বসায় দাও। CH2O এখানে কত বসতো বাপ? 6। n এর জায়গায় কি পাইলা তুমি? 6 না? 6 বসালা। আচ্ছা 6 বসানোর পরে এবার করো 6, কার্বন কটা হয়ে যাবে? 6। হাইড্রোজেন কটা হয়ে যাবে? 12। আর অক্সিজেন কটা হয়ে যাবে? 6। ফর্মুলাটা ফাইনালি কি হলো? C6H12O6, C6H12O6, যেটাকে কি নাম দিয়েছিলাম আমরা এর আগে? গ্লুকোজ। মনে আছে? এটাকে বলেছিলাম না যেটা গ্লুকোজ? আনসুল? Yes, sir. Yes, sir. তাহলে আমাকে যখন বলবে যে কারো এম্পিরিক্যাল ফর্মুলা কারো মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে, তারা আমাকে পার্সেন্ট কম্পোজিশন দিয়ে দিবে। আমি প্রথমেই যে এলিমেন্ট গুলো আছে এলিমেন্টের অ্যাটমিক মাস দিয়ে পার্সেন্ট কম্পোজিশনকে ডিভাইড করব, যে মিনিমাম ভ্যালুটা পাবো সেটা দিয়ে সবগুলোকে ডিভাইড করে একটা হোল নাম্বার নিয়ে আসবো, যা দিয়ে এম্পিরিক্যাল ফর্মুলা ডিটারমিন করব। করার পরে মলিকুলার ফর্মুলা যদি চাই তাহলে মলিকুলার ফর্মুলার অপশন হলো এইটা। এখানে n এর ভ্যালু কিভাবে বের করব, দেখবো যে মলিকুলার মাস কত আর এম্পিরিক্যাল মাস কত। যে নাম্বারটা পাবো সেই নাম্বার দিয়ে পরে এম্পিরিক্যাল ফর্মুলার নাম্বারকে মাল্টিপ্লাই করে পাওয়া যাবো হচ্ছে যাইয়া মলিকুলার ফর্মুলা। ইজ দ্যাট ক্লিয়ার? Yes, sir. তাহলে তোমরা কি পারবা না মলিকুলার ফর্মুলা ডিটারমিন করতে? এরকম পার্সেন্ট দেওয়া থাকলে শুড পারা উচিত, তাই না? আমি একটা ওয়ার্ড বলে ক্লাসটা শেষ করব। এই ওয়ার্ডটা যদিও আজকের ক্লাসের না, কিন্তু এই ওয়ার্ডটা আমি তোমাদেরকে মানে বলতে ভুলে গেছি, ওটা অন্য ক্লাসে বলা উচিত ছিল, কিন্তু ওয়ার্ডটা মানে বলা হয়নি। এই ওয়ার্ডটা বলেই আমি শেষ করব। আর সেই ওয়ার্ডটা হচ্ছে অ্যানালার। ওয়ার্ডটা হচ্ছে অ্যানালার। এটা কেন আমি তোমাদের অ্যাটেনশন নিচ্ছি যে এইটা ডেফিনেশন হিসেবে সবচেয়ে বেশি আসছে হোয়াট ইজ অ্যানালার, হোয়াট ইজ অ্যানালার, এবং এটা খুব ফ্রিকোয়েন্টলি আসে যে অ্যানালার কি।
এটা না কেমনে যেন মিস হয়ে গেছে, বলতে 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 বলা হয় না। ওই তো আমরা রিভিশনে গেলে, বোর্ড কোশ্চেন সলিউশনে গেলে অবশ্যই হইতো, কিন্তু আজকে একটু মনে করে দেই যে যেহেতু এটা আজকে শেষ ক্লাস, এই 4টা ক্লাসের ভিতরেই তোমাদের সবকিছু থাকতেছে, তাই এনএলআর কি একটু শেয়ার করে ছেড়ে দিব। এনএলআর বলতে বলা বুঝায় এরকম, দা পিউরেস্ট কেমিক্যাল সাবস্টেন্স is called NLR. So that যদি কখনো দেখো যে তোমাকে বলে যে NLR কি, ডিফাইন করো, হোয়াট ইজ NLR, তাহলে the purest chemical substance is called NLR। অর্থাৎ NLR এর পিউরিটি 99 থেকে 100% এর মধ্যে। NLR এর পিউরিটি হচ্ছে 99 থেকে 100%। অর্থাৎ একটা কেমিক্যাল সাবস্টেন্সের পিউরিটি যদি, অর্থাৎ পিওর যদি হয়, এটা 99 থেকে 100% পিওর হয়ে যায়, তাহলে সেটাই হচ্ছে NLR। তাহলে কোনো একটা সাবস্টেন্স যেটা কিনা 99% পিওর বা 100% পিওর, তাহলে সেটাই হচ্ছে NLR। ওটাই হচ্ছে NLR। কারণ অনেক সাবস্টেন্সের সাথে ইম্পিউরিটি থাকে, তো ইম্পিউরিটির কারণে মেইন যে সাবস্টেন্সটা সেটা পিউরিটি কমে যায়। যেমন তোমরা জানো না গোল্ডের মধ্যে বলে না যে এত পার্সেন্ট গোল্ড, অত পার্সেন্ট গোল্ড, অত পার্সেন্ট গোল্ড। তার মানে আমরা যে গোল্ড দেখি ইউজ করতে, এগুলো কিন্তু 100% পিওর গোল্ড না, এর ভিতরে কি থাকে, ইম্পিউরিটি থাকে। তাহলে তোমার এরকম যদি পিওর হয় 99% থেকে 100% কোনো কেমিক্যাল সাবস্টেন্স, তাহলে ওই সাবস্টেন্সটাই হচ্ছে অ্যানালার। আন্ডারস্টুড? Yes, sir. ওকে, সো বেস্ট অফ লাক, সবাই হেলদি থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আবার আমাদের ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ।